অনলি জিএসটি দেখেছেন না? ঠিক আছে। হুম, কি হলো, কারেন্ট চলে গেছে? লাইভ চলতেছে কিন্তু বোর্ডটা অফ হয়ে গেছে। লাইভ চলতেছে কিন্তু বোর্ড অফ হয়ে গেছে। ও আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাসে আসতেছি। হ্যাঁ, একটু টেকনিক্যাল ইস্যু হয়েছে, একটু ওয়েট করো। তোমাদের পড়াশোনার কি খবর? আজকে হচ্ছে আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করব। আশা তো লাগবে আগে। হ্যাঁ, লাইভ শুরু হয়ে গেছে। লাইভে কিন্তু আসছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে ঝামেলা হয়েছিল। আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিতে পারি। লাইট কিছু হয়েছে কি? ঠিক আছে। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও, আর বোর্ড দেখতে পাচ্ছ কিনা জানাও। আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দিতে পারি।
আমাদের একটু টেকনিক্যাল ইস্যুর কারণে একটু ঝামেলা হয়েছে। একটু জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আমরা হচ্ছে আজকে তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা আছে আমাদের, সেই চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করব। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসবেই, মিনিমাম 2-3টা আসবে প্রশ্ন। ছোট্ট ভাই আপুরে একটু জানাইতে পারো যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। তোমরা আসো, আমরা শুরু করি। আমরা হচ্ছে আজকে তড়িৎ রসায়ন নিয়ে পড়াশোনা করব। ওকে, একটা কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানিও। হ্যাঁ, গ্রাফাইটে কোন ধরনের সংকরায়ন ঘটে? হ্যাঁ, এখন এটা তড়িৎ রসায়নে আসে এবং মৌলের পর্যাবৃত্ত ধর্ম সেখানেও আসে সংকরায়নের পার্টে। সো আমরা ওইখানে দেখছি, এখানেও দেখে নিই। আচ্ছা, আমরা শুধু গ্রাফাইট জানবো না। হ্যাঁ, আমরা কয়েকটা জিনিস সম্পর্কে ধারণা রাখবো। যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ডেড হয়, যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ডেড হয়, তাদের সংকরায়নটা কি হয় ভাইয়া? sp3 হয়ে থাকে, তাই তো? আর যদি কার্বন কার্বন ডাবল বন্ডেড হয়, মানে অর্গানিক কম্পাউন্ডগুলো, তাদের সংকরায়নটা কি হয়? আমার sp2 হয়। এবং যদি কার্বন কার্বন ট্রিপল বন্ডেড হয়, তাদের হাইব্রিডাইজেশন বা সংকরায়নটা কি হয় ভাইয়া? sp হয়। এটা আমরা জানি, তাই তো? এখন গ্রাফাইডের মধ্যে কার্বন কার্বন কি আছে সেটা কি জানো? ডাবল বন্ড নাকি ট্রিপল বন্ড? গ্রাফাইডের মধ্যে আমাদের হচ্ছে কার্বন কার্বন কি থাকে ভাইয়া? ডাবল বন্ড থাকে। কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তাই তো? কার্বন কার্বন হচ্ছে আমাদের ডাবল বন্ড থাকে। ওকে, যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তার সংকরায়নটা কি হবে? sp2। এর জন্যই সে কি করতে পারে? বিদ্যুৎ পরিবহন করতে পারে। ক্লিয়ার? এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, গ্রাফাইটের পাশাপাশি হীরক, হীরকও মনে রাখতে হবে। হীরকের সংকরায়ন কি? হীরক, হীরক মানে কি? হীরা, তাই না? হীরক, হীরকের সংকরায়ন কি? হীরকের হচ্ছে sp3। সবগুলা কার্বন কার্বন সিঙ্গেল বন্ডেড থাকে। হ্যাঁ, হীরকের সংকরায়নটা হচ্ছে sp3। একটু কষ্ট করে মনে রাখা লাগবে এগুলা। ওকে, sp3। তাহলে গ্রাফাইটের সংকরায়ন কি হবে? আমার sp2 হবে। সেই জন্য গ্রাফাইট কি করতে পারে? বিদ্যুৎ পরিবহন করতে পারে। আশা করি বুঝাইতে পারলাম। উত্তরটা কি হবে? আমার বি হবে। বুঝছেন? সবাই আনসার করবেন, সবাই কষ্ট করে আনসার করবেন। ওকে, পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, দেখো কোনটি শক্তিশালী বিজারক? শক্তিশালী বিজারক কোনটি এখানের? কোনটি শক্তিশালী বিজারক? তোমরা সক্রিয়তা সিরিজ পড়ছিলে কি তড়িৎ রসায়নের জন্য? যদি না পড়ে থাকো আমি লিখে দিচ্ছি, লিখ বা কা না। এটি লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। এটা কিভাবে মনে রাখবো? লিখ বা কানা। কি বললাম? লিখ বা কানা। লিখ বা কা না। ল রসিক হচ্ছে লিথিয়াম, কতে পটাশিয়াম, বাতে বেরিয়াম, কাতে ক্যালসিয়াম, নাতে সোডিয়াম। লিখ বা কানা। লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, বেরিয়াম। লিখ বা কানা। তারপরে অংশটা মনে রাখবো, মজিদ এলে, মজিদ এলে মনি যেন কার ফিরে কাঁদে। তারপর এটুকু মনে রাখবো, কিভাবে? মজিদ এলে মনি যেন কার ফিরে কাঁদে। এই চ্যাপ্টারের এই সিরিজ থেকে একটা এমসিকিউ পাবাই, এইচএসসি বলো এবং এডমিশন বলো, একটা না একটা পাবা। সো ভালো করে শিখতে হবে। হ্যাঁ, তাহলে কি বললাম? লিখবা কানা, মজিদ এলে মনি যেন কার ফিরে কাঁদে। তারপরে কি মনে রাখবো? কুনি সোনা পাবে হায়, কুনি সোনা পাবে হায়, কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়। ওকে, তাহলে কি বললাম? কুনি সোনা
পাবে হায় কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায় শেষ। এটা মনে রাখতে পারলে হয়ে গেল। উপর থেকে যত নিচের দিকে আসবা, মানে এই নিচের পর কিন্তু এখান থেকে শুরু, উপর থেকে যত নিচে আসবা তার বিজারণ ধর্ম কি হবে? বিজারক ধর্ম কমতে থাকবে। তাহলে সবচেয়ে উপরে আছে লিথিয়াম, তাহলে আমার উত্তর কি হবে? উত্তর হবে আমার লিথিয়াম। উত্তর কি হবে বাচ্চারা? আমার লিথিয়াম। বুঝলা? আশা করি বুঝতে পারছো। লিথিয়াম শেষ। কিন্তু এখান থেকে শুধু এটাই না, আরো কিছু মনে রাখা লাগবে। আর কি কি এখান থেকে প্রশ্ন পাবো? কে এনুড হবে, কে কেথুড হবে। যে হচ্ছে উপরের দিকে সে হবে আমার এনুড, যে নিচের দিকে সে হবে আমার কেথুড। এটাও মনে রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ধাতুর কিন্তু এটার যদি আয়ন বলে কিন্তু উল্টা হয়ে যাবে। চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কিন্তু আবার গোল্ডের বেশি হয়ে যাবে। এটা কিন্তু ধাতুর জন্য। যদি এগুলোর আয়ন হইতো, আয়নের ক্ষেত্রে কে আগে চার্জ মুক্ত হবে, এগুলো হচ্ছে কে আগে চার্জ যুক্ত হবে, মুক্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু উল্টা হয়ে যাবে। এটুকু মনে রাখতে হবে। তবে অ্যানায়নেরটা দেখো, এটা আচ্ছা ওইটা আসলে পরে দেখাচ্ছি। এবার আশা করি এই প্রশ্ন বুঝছো। কই গেল? এটা বুঝছো লিথিয়াম কেন হবে, তাই তো? ওকে, পরে আসো। নিচের কোনটি মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য? মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কোনটা বলো? মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, সবাই আনসার করবেন একটু কষ্ট করে। হ্যাঁ, মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তোমরা যদি একটু লক্ষ্য করে, এখানে কে কে আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, কপার সালফেট, আর হচ্ছে আছে গ্লুকোজ। তোমরা যদি লেখো গ্লুকোজ, লক্ষ্য করো গ্লুকোজ হচ্ছে কি বলো? তড়িৎ অবিশ্লেষ্য। গ্লুকোজ কি আমার? তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য, বিশ্লেষিত হবে না এটা। ওকে, HCl আর কপার সালফেট হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র। ওকে, আর হাইড্রোজেন ফ্লোরাইড এটা হচ্ছে মৃদু। কারণ কি বলতে পারবা? এখানে হচ্ছে তোমার, এখানে কারণটা কি? কি সি আনসার করতেছে গাধাগুলা। কপার সালফেট, এটা কপার সালফেট তীব্র তড়িৎ বিশ্লেষ্য। কপার সালফেট লবণ, সরি কি বলে লবণ, এটা তো পানিতে দিলেই কি হয়ে যাবে? সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে ফেলবে। উত্তর বি হবে। হ্যাঁ, হাইড্রোজেন ফ্লোরাইড কি? মৃদু তড়িৎ বিশ্লেষ্য। পরে আসো, কোন দ্রবণটি তড়িৎ অবিশ্লেষ্য জানতে চাইছে? অবিশ্লেষ্য কি বলছি? অর্গানিক কম্পাউন্ড গুলা কি তড়িৎ অবিশ্লেষ্য? নর্মালি অর্গানিক কম্পাউন্ড গুলা কি বললাম? অর্গানিক। বেশিরভাগ অর্গানিক কম্পাউন্ড গুলা কি তড়িৎ অবিশ্লেষ্য হয়ে থাকে। এখানে দেখো কে কে আছে? এই যে সুক্রোজ বা চিনি, বুঝছো? এটা কিন্তু ইথানোয়িক অ্যাসিড, অর্গানিক কম্পাউন্ড, কিন্তু এটা কি করবে? তড়িৎ বিশ্লেষণ করবে, কারণ প্রোটন তৈরি করতেছে এখানে, তাই না? এটার উত্তর হবে এটা। তারপর যদি মনে রাখো এই দুইটা কি হবে? এই দুইটা হচ্ছে তীব্র, আর এটা কি হবে? এটা হবে মৃদু। মৃদু। ওকে, আর এটা হচ্ছে অবিশ্লেষ্য। অবিশ্লেষ্য। তাইলে তোমাদের তড়িৎ রসায়ন বইয়ের দেখবে যে প্রথমে একটা চার্ট দেয়া আছে, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অপরিবাহী, অর্ধ পরিবাহী, সুপার পরিবাহী, তারপর হচ্ছে অবিশ্লেষ্য, বিশ্লেষ্য, তারপরে আর কি কি আছে? অর্ধ বিশ্লেষ্য। ওই জিনিসপাতিগুলার চারটা ভালো করে পড়বা, এখান থেকে প্রশ্ন হয়ে থাকে, একটা টাইপ গেল। হ্যাঁ, পরে দেখো তড়িৎ কোষের এই নোডে কি বিক্রিয়া ঘটে? তড়িৎ কোষের এই নোডে কি বিক্রিয়া ঘটে? এখান থেকে প্রায় প্রশ্ন হয়ে থাকে। তড়িৎ কোষের এই নোডে কি বিক্রিয়া ঘটে? ধরো এটা একটা তড়িৎ কোষ, এখানে দুইটা গ্রাফাইট বা দুইটা তড়িৎদ্বার দেয়া আছে, দেয়া থাকলো। তারপর এটা একটা তার দিয়ে যুক্ত আছে। ওকে, যেটা লম্বা টান সেটাকে ধনাত্মক ধরতে হয়, যেটা ছোট টান সেটাকে ঋণাত্মক ধরতে হয়, তাই না? ওকে, ধনাত্মক, ব্যাটারির ধনাত্মক প্রান্ত, ব্যাটারির ধনাত্মক প্রান্ত যে তড়িৎদ্বারের সাথে যুক্ত থাকবে তাকে বলা হয় কি ভাইয়া? এনোড। মনে রাখতে হবে এনোড। আর এনোডে কি বিক্রিয়া ঘটবে? এনোডে জারণ বিক্রিয়া ঘটবে। জারণ বিক্রিয়া ঘটবে। আর জারণ বিক্রিয়া মানে কি বলতো? ইলেকট্রনের ত্যাগ ঘটবে।
ইলেকট্রনের ত্যাগ ঘটবে। ইলেকট্রনের ত্যাগ মানে কি? জারণ মান বৃদ্ধি পাবে, জারণ মান বৃদ্ধি পাবে, এই কথাগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আমার এখান থেকে এইটুকু কথা একদম ভালো করে মনে রাখা লাগবে, কি কি ঘটে এখানে অ্যানোডের মধ্যে। ক্লিয়ার? এবার আসি, যদি ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যার সাথে যুক্ত থাকে তাকে কি বলা হবে? ক্যাথোড। ক্যাথোড বলা হবে। আর ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে? বিজারণ। বিজারণ মানে কি? ইলেকট্রনের গ্রহণ। ইলেকট্রনের গ্রহণ। ইলেকট্রনের গ্রহণ মানে কি? জারণ মান হ্রাস। এই কথাগুলো মনে রাখতে হবে, বুঝছো? যা যা বললাম এই কথাগুলো তোমাদের মনে রাখা লাগবে। ওকে, এবার বলছে এনোডে কি বিক্রিয়া ঘটে? জারণ বিক্রিয়া। এনোডে কি বিক্রিয়া ঘটবে ভাইয়া? জারণ বিক্রিয়া ঘটবে। আশা করি বুঝতে পারছেন, এনোডে জারণ বিক্রিয়া ঘটবে। শুধু এটুকু মনে রাখা লাগবে না, পাশাপাশি এই কথাগুলো তোমাদের মনে রাখা লাগবে, তাহলে অন্য কোশ্চেন যখন আমরা সলভ করবো দেখবা যে ইজি হয়ে যাবে। হইলো, পরে আসো, দেখো লৌহ বা কপারের তৈরি বস্তুর উপরে সচরাচর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে তোমার গোল্ডের প্রলেপ দেওয়া হয়। কিসের? গোল্ডের। কেন এটার প্রলেপ দেওয়া হয়? কোশ্চেন জানতে পারে কেন গোল্ডেরটা দেওয়া হয়। কারণ হচ্ছে কি, তুমি যদি সক্রিয়তা সিরিজটা দেখো, দেখো সবচেয়ে নিষ্ক্রিয় কে বলতো? গোল্ড। সবচেয়ে নিষ্ক্রিয় হচ্ছে গোল্ড। এ যখন থাকে এ সহজে কি হয় না? ক্ষয়প্রাপ্ত হয় না, ক্ষয়প্রাপ্ত হয় না। সেজন্য গোল্ডের প্রলেপটা দেয়া হয়ে থাকে। বুঝতে পেরেছো? বুঝতে পারছেন কি ভাইয়ারা? কপার বা লৌহ বা কপারের তৈরির উপর কিসের প্রলেপ দেওয়া হয়? গোল্ডের প্রলেপ দেওয়া হয়। এই 6 নাম্বার প্রশ্নটা অনেকে কি ক্রোমিয়াম দাগাবেন। হ্যাঁ, ক্রোমিয়ামের দেয়া হয়, কিন্তু এখানে যেহেতু গোল্ডও আছে, তো ক্রোমিয়ামের তুলনায় গোল্ড কি বলতো ইফিকেসি ভালো, কারণ সবচেয়ে বেশি নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সেজন্য। আশা করি বুঝছেন। পরে আসেন, কোন কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়? দেখো এখানে ঘটনাটা কি ঘটে? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। এই ঘটনাটা কোথায় ঘটে বলতো? এই ঘটনাটা ঘটে আমার তড়িৎ বিশ্লেষ্য কোষে। কি বললাম? কোথায় ঘটে? তড়িৎ বিশ্লেষ্য কোষে। এখন ভাই তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে হচ্ছে তড়িৎ দিয়ে বিক্রিয়া ঘটাবো, তড়িতের সাহায্যে বিক্রিয়া, তড়িতের সাহায্যে বিক্রিয়া ঘটানো। বুঝাতে পারলাম? যেমন আমরা এইগুলা শিখে আসছি ছোটবেলায়। ধরো এটা একটা পাত্র, এখানে দুইটা তড়িৎদ্বার আছে, এটা একটা তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার। এখন তুমি কি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করবা। এখানে ধরো সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ আছে, হ্যাঁ, ব্রাইন বা সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ দেয়া আছে। ওকে, তাহলে এখানে যদি তুমি এটাকে বিশ্লেষণ করতে চাও, কি করবা? এখানে একটা তার দিয়ে ধনাত্মক, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে আর ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দেবা। মানে আমি ব্যাটারি বা তড়িতের সাহায্যে বিক্রিয়াটা ঘটাচ্ছি। তারপরে কি হবে? সোডিয়ামটা কোথায় চলে যাবে? ক্যাথোডে চলে যাবে, আর ক্লোরিনটা অ্যানোডে চলে আসবে। তড়িতের সাহায্যে আমি বিক্রিয়া ঘটাচ্ছি। এই বিক্রিয়াটা মানে কি? তড়িৎ বিশ্লেষণ। তড়িতের সাহায্যে বিশ্লেষণ করতেছি। তাহলে আমার উত্তর কি হবে ভাইয়া বলো তো? উত্তর হবে তড়িৎ বিশ্লেষ্য কোষ। কি হবে? তড়িৎ বিশ্লেষ্য কোষ। বুঝতে পারছো? আর বাকি যে তিনটা আছে, গ্যালভানিক কোষ, তারপর হচ্ছে ড্যানিয়েল কোষ, এগুলা কি বলতো? এগুলো হচ্ছে বিক্রিয়া ঘটাই আমি তড়িৎ উৎপাদন করি। এগুলোর জন্য কোন চিত্রটা মনে আছে তোমাদের? ধরো এটা একটা ফিগার, এখানে বিক্রিয়া ঘটাচ্ছে, এখানে একটা তড়িৎদ্বার, এখানে একটা তড়িৎদ্বার, এখানে একটা ব্যাটারি, একটা বাল্ব দিয়ে দিছো, বাল্বটা যদি জ্বলে উঠতেছে, সেটা কি? গ্যালভানিক কোষ ছিল। মানে আমরা বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ উৎপাদন করতেছি, আর এখানে তড়িতের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করতে, বিদ্যুতের সাহায্যে বিক্রিয়া ঘটাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। ওকে, হইল। পরে আসো, কপার সালফেটের
দ্রবণে 500 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করলে 1 ঘন্টা পর কতটুকু কপার জমা হবে? দেখো ঘটনাটা কি কি, 1 ঘন্টা পর কতটুকু কপার জমা হবে। তাহলে হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র থেকে আসছে। ফ্যারাডের প্রথম সূত্র কি তোমাদের যদি মনে না থাকে একটু রিকল করে আসি। চলো, ফ্যারাডের প্রথম সূত্রে বলছিল W is proportional to Q যখন Z ফিক্সড, তাই না? ওকে, তারপর এখান থেকে কি লিখতে পারতাম? W is equals to ZQ। আমি এটা ডিরাইভেশন দেখাচ্ছি না, জাস্ট কি কি সূত্র আছে ওগুলো মনে করাচ্ছি, এগুলো দিয়ে আমাদের ম্যাথ করা লাগবে। ওকে, W মানে কি, Z মানে কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, G বা Z। ওকে, G বা Z মানে কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, মনে রাখতে হবে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। ওকে, এই জি কে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? M/EF। ওকে, জি এর ফর্মুলা কি? M/EF। এখন M মানে কি? তার মোলার ভর। M মানে কি বলো তো ভাইয়া? M মানে হচ্ছে মোলার ভর। M হচ্ছে মোলার ভর, মোলার ভর। আর F মানে কি? ফ্যারাডে নাম্বার 96,500। ওকে, আর E মানে কি? তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা। বুঝলা? তাহলে আমরা কি লিখতে পারি? W is equals to ZQ। Z কে লিখতে পারি কি? M/EF Q। এখন আসো, Q মানে কি? Q মানে হচ্ছে IT। Q সমান সমান কি? IT। তাহলে কি লিখতে পারি বলো তো? উপরে লিখতে পারি MIT ডিভাইডেড বাই EF। লিখতে পারি, লিখতে পারি। এখন দেখো M কে যদি W এর নিচে নিয়ে আসি তাহলে কি হবে? W/M হবে is equals to কি হবে? IT ডিভাইডেড বাই EF হইল। W/M মানে কি? N is equals to কি? IT ডিভাইডেড বাই EF। বুঝলো? তারপরে দেখো IT মানে কি? Q সমান সমান কি লিখতে পারি? NEF। তাহলে সবগুলো আমার ফর্মুলা, যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটা ইউজ করব। Q সমান সমান কি? NEF। ক্লিয়ার? এখন এই যে N আসছে না, N জিনিসটা কি? N হচ্ছে মূল সংখ্যা, তাই না? এই N মানে কি? মূল সংখ্যা। N এর পরিবর্তে আবার কি কি লিখতে পারি বলো? N এর পরিবর্তে লিখতে পারি W/M ইকুয়াল S ইন্টু V। V অবশ্যই কিসে থাকবে? লিটারে। আরও কি লিখতে পারি? N/NA। এই NA কি? অ্যাভোগাড্রো নাম্বার। আরও কি লিখতে পারি? VSTP ডিভাইডেড বাই 22.4 লিটার। আরও কি লিখতে পারি? VSTP ডিভাইডেড বাই 24.789। আরও কি লিখতে পারি? PV/RT। আরও কি লিখতে পারি? IT/F। বুঝাইতে পারলাম? এই স্লাইডে হচ্ছে এই জিনিসপাতিগুলো তোমাদের মনে রাখা লাগবে। এগুলো যদি পারো আমরা যে কোনো প্রবলেম ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারবো, যে কোনো প্রবলেম সলভ করে ফেলতে পারবো ফ্যারাডের সূত্র দিয়ে। বুঝলা? এখান থেকে একটা ম্যাথ আসবে পরীক্ষায়। চলো এটা আনসার করি। তাহলে এখানে কি কি দেয়া আছে দেখো। আমার W বের করতে বলছে, দেয়া আছে কি কি? আয়ের মান দেয়া আছে, বিদ্যুতের মান দেয়া আছে কত? 500 মিলি এম্পিয়ার, সরি 5000 মিলি এম্পিয়ার। তাহলে আমাকে এটাকে এম্পিয়ারে নিতে হবে। তাহলে কি হবে? 5000 ইন্টু 10⁻³ এম্পিয়ার বা 5 এম্পিয়ার, একই কথা। বুঝলা? হইল। তারপরে দেখো সময় দেওয়া আছে কত? টি দেওয়া আছে 1 ঘন্টা, মানে 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড। বুঝতে পারলা? সেকেন্ডে নিয়ে গেছি। কত গ্রাম? ডব্লিউর মান জানতে চাইছে। ডব্লিউ, তাহলে ডব্লিউ সমান সমান কি জানি বলো তো? ZIT। এখন জেড মানে কি পড়ছি একটু আগে বলো? M/EF, M ডিভাইডেড বাই EF। আর এখানে আছে কি? IT। জাস্ট মান বসাই দিব। M এর মান কত? কপারের 63.5, 63.5 ইন্টু I এর মান কত? 5 এম্পিয়ার ইন্টু টি এর মান কত? 60 ইন্টু 60। ক্লিয়ার? এখন ই এর মান কত? কপার, কপার দেখো, কপার সালফেট মানে কপার 2+। কপার 2+ থেকে কপার হয়েছে কয়টা ইলেকট্রনের ট্রান্সফার? 2টা। তাহলে তার তুল্য সংখ্যা কত? 2। জিনিসটা কিভাবে? এখানে কপার সালফেট না, তাহলে কপার 2+ ছিল, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে কিসে কনভার্ট হয়? কপার কনভার্ট হয়। এই যে কপার। বুঝছো? তাহলে কয়টা ইলেকট্রনের ট্রান্সফার? 2টা। সেজন্য তুল্য সংখ্যা 2। আর এফ এর মান কত? 96,500। 96,500।
জাস্ট এটাকে যদি এখন তোমরা সিম্পলিফাই করো উত্তর চলে আসবে। এখন বল ভাই এটা সিম্পলিফিকেশন কেমনে করবে? দেখো a1 a1 শেষ, a1 শেষ। আমরা এমনভাবে কাটাকাটি করবো যেন ইজিলি কাটতে পারি। ওকে, তুমি এখানে দেখো, এখানে 63, এখানে 96, কাটাকাটি যাচ্ছে না। তুমি যদি এটাকে এই 2 দিয়ে ধরো, এই 6কে কাটলা, তাহলে 3 থাকলো। এখন 3 দিয়ে এটাকে কাটো তো, 3 দিয়ে এটাকে কাটলে কত আসবে? 5 দিয়ে কাটো, 5 দিয়ে এটাকে কাটলে কত হয় দেখো, 5 একে 5 থাকতেছে 4 46, তাহলে 5 নং 45 থাকতেছে 1 15, 3 5 15, 193, তাই তো? এই 193কে যদি তুমি 63 দিয়ে কাটো, যাচ্ছে কি 60 3 6 18। হ্যাঁ দেখো 63 দিয়ে এটাকে কাটো, 3 দিয়ে 60 3 6 কত 18, 180, মানে 3-এর কাছাকাছি কিছু একটা। সব ঠিকঠাক লিখছি? হ্যাঁ, 3-এর কাছাকাছি কিছু একটা। এই 3 শেষ, 3 থেকে একটু বেশি হবে এখানে, তাহলে কি 3 থেকে একটু কম হবে, তাহলে 3 শেষ, শুধু থাকতেছে 6। দেখো 6-এর কাছাকাছি একটাই আছে উত্তর, 6-এর কাছাকাছি একটাই আছে উত্তর। কত? এই যে 5.92, উত্তর কি হবে? 5.92। বুঝলা কি? এই উত্তর বুঝছো? একটু জানা, বুঝছো কিনা? এই কমেন্ট করে না কেন পোলাপান? 5.92, 6-এর খুব কাছাকাছি যেটা, 6-এর খুব নিকটবর্তী যেটা সেটা। দেখো এগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন। তোমরা বলবে ভাই ক্যালকুলেটর ছাড়া এটা কেমনে করবো? এইভাবে করবা। বুঝলা? ক্লিয়ার? ঠিক আছে, পরে আসো। দেখো নিষ্ক্রিয় ইলেকট্রোডের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে তুমি তড়িৎ বিশ্লেষণ করে কি উৎপন্ন হবে এনোডে? তুমি দেখো এখানে হচ্ছে এনোডে কি জানতে চাইছে, তাই না? এখানে 2টা তড়িৎদ্বার থাকতে হবে, থাকবে 2টা তড়িৎদ্বার। এটা একটা তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার, একটা ক্যাথোড একটা এনোড। এটা একটা তার দিয়ে ব্যাটারির সাথে যুক্ত থাকবে, ধনাত্মকটা এনোড, ঋণাত্মকটা ক্যাথোড, তাই তো? এখন সোডিয়াম কি বলছে? হাইড্রোক্সাইড। তাহলে এখানে কে কে আছে বলো? সোডিয়াম প্লাস আছে আর হাইড্রোক্সিল আছে, তাই তো? জলীয় বলছে, আর কে কে আছে? H প্লাস আছে আর হাইড্রোক্সিল আছে, মানে ওয়াটার আর হাইড্রোক্সিল আছে। এখন এটা যেহেতু পজিটিভ, এই তড়িৎদ্বারটা কি চার্জ? পজিটিভ। তাহলে পজিটিভে কে আসবে? হাইড্রোক্সিল গুলো আসবে। হাইড্রোক্সিল গুলো এসে কি তৈরি করবে ভাইয়া? অক্সিজেন তৈরি করবে। এই যে অক্সিজেন উৎপন্ন কি হবে? অক্সিজেন উৎপাদন হবে। হাইড্রোক্সিল গেলে এসে কি উৎপাদন করবে? অক্সিজেন গ্যাস উৎপাদন করবে। বুঝতে পারছো কি? এখন কেউ কেউ বলবো ভাই অক্সিজেন গ্যাস কেমনে তৈরি হয়? দেখ গাধাগুলা, এই যে একটা হাইড্রোক্সিল আসলো আর একটা হাইড্রোক্সিল, 2টা হাইড্রোক্সিল এসে কি তৈরি করবে? প্রথমে বলো তো H2O প্লাস একটা অক্সিজেন উৎপাদন করছে, তাই তো? পরবর্তীতে এই যে এই অক্সিজেন তো এভাবে থাকতে পারে না, আরো কি আসবে? আরো একটা হাইড্রোক্সিল আসবে, আরো একটা হাইড্রোক্সিল আসবে, এসে আবার কি তৈরি করবে? ওয়াটার তৈরি করবে প্লাস একটা অক্সিজেন তৈরি করবে। এই 2টা অক্সিজেন মিলে একটা অক্সিজেনের অণু তৈরি হবে O2। তাহলে পুরোটা বিক্রিয়া এভাবে দেখাইতে হয়, 4 হাইড্রোক্সিল কি করবে? 4টা ইলেকট্রন গ্রহণ করবে, করে কি হবে? অক্সিজেন গ্যাস তৈরি হবে আর 2 অণু পানি তৈরি করবে। বুঝলা? বিক্রিয়াটা হচ্ছে এটা। তাহলে অক্সিজেন গ্যাস উৎপাদিত হবে এনোডে। ক্লিয়ার? আশা করি বুঝছো। ওকে, পরে আসো। সোডিয়াম ক্লোরাইডের সাথে যদি ওয়াটার যোগ করা হয় তাহলে কি ঘটবে? একদম ইজি। সোডিয়াম ক্লোরাইডের সাথে ওয়াটার যোগ করা হলে সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার কি তৈরি করবে ভাই? সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে HCl, এর উৎপাদন করবে, তাই না? তাই তো? তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে এই যে এটা, এ নাম্বার। বুঝলা? যারা যারা এই আনসার করছো আমার মতো, তারা সবাই আমার মতো না, আমি গাধা না, তোমরা গাধা। কারণ কি? এটা হবে না, এটা হবে না। পরীক্ষায় আসলে আমরা এটা অ্যান্সার করবো, কিন্তু এটা হবে না। কারণ কি? সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, এটা পানিতে দিলে জাস্ট ভেঙে যাবে। কি হবে? ভেঙে যাবে। মানে সোডিয়াম
ক্লোরাইড এটাকে যদি তুমি পানিতে অ্যাড করো, একুয়াস মিডিয়ামে অ্যাড করো, এটা ভেঙে যাবে। কি করবে? সোডিয়াম প্লাস একুয়াস মিডিয়াম আর হচ্ছে ক্লোরাইড মাইনাস একুয়াস, জাস্ট ভেঙে যাবে, এটা তৈরি করবে। বুঝলো? উত্তর কোনটা হবে তাহলে? এই যে এটা বি। উত্তর হবে আমার বি, হবে আমার উত্তর। একদম ইজি প্রশ্ন, এটা কিন্তু তোমরা ভুল করো। একদম ইজি প্রশ্ন, এটা কিন্তু তোমরা ভুল করো। 10-এর হবে বি। যারা যারা উত্তর করতে পারছো আশা করি বুঝছো। সাদেকা আক্তার হচ্ছে সঠিক উত্তর দিতে পারছেন, আপনাকে ধন্যবাদ। ওকে, পরে আসেন। 0.50 মোল অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? আসো এবার এই অংশটা একটু বুঝি। অ্যালুমিনিয়াম, ওকে ওকে, দেখো অ্যালুমিনিয়াম যদি 3টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হয়? অ্যালুমিনিয়াম 3+ হয়, তাই তো? এখন আমাকে বলছে অ্যালুমিনিয়াম জমা করতে, মানে অ্যালুমিনিয়াম 3+ আকারে ছিল যে কোনো জায়গায় আকরিকে, এখান থেকে আমি এখানে কি বানাইতে হবে? অ্যালুমিনিয়াম আকারে জমা করতে হবে। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 3টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে। এই একটা জিনিস ভুল দেখাইছি রে ভাই, আল্লাহ মাফ করুক। এই যেখানে পজিটিভ দিছি কেন? ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করবে, নেগেটিভ হবে। হ্যাঁ, ওকে। তাহলে কি করবে? অ্যালুমিনিয়াম হইতে 3টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে, গ্রহণ করা লাগবে, তাই তো? এখানে কয় মোল আছে? 1 মোল। 1 মোল অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করতেছে? 3টা ইলেকট্রন, মানে 3 ফ্যারাড, 3 মোল ইলেকট্রন, 3 মোল ইলেকট্রন ত্যাগ করতেছে। করে 1 মোল কি তৈরি করতেছে? অ্যালুমিনিয়াম তৈরি করতেছে। 1 মোল অ্যালুমিনিয়াম তৈরি করতেছে। 3 মোল মানে কত ফ্যারাড? 3 ফ্যারাড। তো ইয়া লাগবে, আধান লাগবে, তাই না? 3 ফ্যারাড। তাহলে এখানে তো বলছে 1 মোল না, 0.5, মানে 3 অর্ধেক কত? 1.5, শেষ। 1.5 বুঝলেন? 1.5 মোল। আশা করি বুঝছেন। 11 বুঝছেন কিনা জানাবেন। 11C, হ্যাঁ 1.5 মোল। ওকে, পরে আসেন। 1 ফ্যারাড বলতে কি বুঝায়? এটা অনেকেই ভুল করে। 1 ফ্যারাড বলতে কি বুঝায় এটা জানেন কি আপনারা? 1 ফ্যারাড বলতে কি বুঝায়? যারা আপনারা হচ্ছে গুচ্ছের জন্য প্রিপারেশন নিতেছেন, একটু কথা বলি 2 মিনিট। ঈদের আগে যেহেতু শেষ ক্লাস, একটু কথা বলা উচিত আই থিঙ্ক তোমাদের জন্য। তোমরা সৎ আছো তো নিজেদের উপর? আমি তো জানি না, বা আমরা কেউই জানি না। একমাত্র তুমি, তোমার মানে তোমারটা একমাত্র তুমি জানতে পারবা যে তুমি কি সৎ আছো কিনা। সৎ আছো নিজের উপর, নিজের বাবা মার উপর সৎ আছো? নিজে মানে বুকে হাত রেখে একদম ঠান্ডা মাথায় বলতে পারবা যে তুমি তোমার উপর সৎ আছো? আচ্ছা, এই 26 আসছে, আজকে মোটামুটি 70 দিনের মতো, তাই না? মার্চের আজকে 13 তারিখ, 14 তারিখ, 13 তারিখ, প্রায় 69, 70 এই 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 রেঞ্জের মতো তারিখ, তাই না? এই 70 দিনে তুমি কি অ্যাভারেজ 5 ঘন্টা করে পড়ছো? কেউ কিছু কিছু থাকতে পারে পড়ছো, তোমরা সবাই পড়ছো? অ্যাভারেজ, একদম অ্যাভারেজ 70, মানে যত ঘন্টা পড়ছো এটা 70 দিয়ে ভাগ দিবা, অ্যাভারেজ কি 5 ঘন্টা আসবে? মনে হয় আসবে? আমার তো মনে হয় না। আসলে ভালো, আর যদি না আসে খুবই বাজে জিনিস এটা। আচ্ছা, আরেকটা দিক তুমি দেখো, তুমি এই 70 দিনে যদি তোমার স্ক্রিন টাইম দেখো ফোনের, 10 ঘন্টার বেশি হবে না অ্যাভারেজ? হবে তো। বলবা ভাই অনলাইনে ক্লাস করছে, আচ্ছা ক্লাস করছো ঠিক আছে, এই প্রপার ক্লাস করছো? একটা নোটিফিকেশন আসে ফেসবুকে, ওখানে চলে যাও না, ইনস্টাগ্রামে চলে যাও, একটা মেসেজ করো, একটা চ্যাট করো, প্রপারভাবে কাজে লাগাইছো? স্ক্রিন টাইম 10 ঘন্টারও বেশি আছে। তুমি বুঝো জিনিসটা। তুমি রাত বিরাত চ্যাট করতেছো, ফোন চালাইতেছো, ভিডিও দেখতেছো, হচ্ছে এগুলা? পরীক্ষা না সামনে, সিরিয়াস হওয়ার প্রয়োজন না? নিজের দিকে তো আর তাকাও না, নিজের দিকে তাকায়ও না, আর তাকানোর প্রয়োজন নাই। বাবা মার দিকে তাকাও, কি কষ্ট করে তোমাদের জন্য এই টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, আরও কত কিছু। অনেকের আছে অনেক টাকা আছে, ওইটা এক্সেপশন। আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমরা অ্যাভারেজ নিয়ে কথা বলতেছি। তুমি তো বুঝতেছো তোমার সিচুয়েশনটা কি। ঈদ আসতেছে, কত শপিং করতেছো, কত কিছু করতেছো। বাবা মা কি মানে বলতেছে দিব না, এটা বলতেছে না?
যেভাবে পারুক দিচ্ছে, কিন্তু ওরা না কিনে হলেও তোমাকে দিচ্ছে। কেন? তুমি টাকা ইনকাম করবো ওদেরকে দিবা সেজন্য না, তুমি একটু ভালো থাকার জন্য, তাই না? একটু সিরিয়াস হওয়া প্রয়োজন। রমজান আর যতদিন আছে নামাজ পড়ো ঠিকঠাক, আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমি যেন তোমাকে এইটা দান করো যেটা আমার জন্য কল্যাণ। আমি এই গুচ্ছিতে চান্স, আমি সিট লাগবে ফার্স্ট, এটা চাইও না। চাইবা কি যেটা আল্লাহ আমার জন্য কল্যাণ, তুমি আমাকে সেটা দান করো। আর তুমি যদি পরিশ্রম করো একটা জিনিসের জন্য, ওটা তুমি অবশ্যই পাবা। এইটুকু ধরো তুমি 10 ঘন্টা করে পড়তেছো, আরেকজন 3 ঘন্টা করে পড়তেছে, তোমার কি মনে হয় আল্লাহ এতটা ইনজাস্টিস যে ওরে চান্স দিবে তোমারে দিবে না? না, তুমি যদি পরিশ্রম করো তুমি তোমার পরিশ্রমের ফল পাবা। একটু সিরিয়াস হও, একটু পড়াশোনা করো। এখানে আসি, এটা উত্তর করতে পারছো তোমরা? আচ্ছা, বেশি বক বক জ্ঞান টেন হইলো ওগুলো কথা না, বলা উচিত মনে করছি, অনেকদিন পড়াইছি তোমাদেরকে। আর হয়তো এটার পর আর অর্গানিকের 2টা বা 3টা ক্লাস থাকবে, তো পরীক্ষা চলে আসবে, একটু পড়াশোনা করো, ঈদ কাটাবা, আনন্দ করবা, ঠিক আছে, সব কিছুর ফাঁকেও কি করতে হবে? একটু পড়াশোনা করতে হবে। আচ্ছা, 1 ফ্যারাড বলতে কি বুঝো? আমরা কি শিখছি একটু আগে বলো তো। 1 ফ্যারাড মানে কি? 1 মোল ইলেকট্রন চার্জ, তাই তো? 1 মোল মানে কত? 6.02 ইন্টু 10⁻23। আর 1 ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻−19। এটাই তো। অপশনে এটা থাকতে পারে, অথবা কি থাকতে পারে? 6.02 ইন্টু 10⁻23 টি ইলেকট্রনের চার্জ, এটাও লেখা থাকতে পারে। এটাও সঠিক, এটাও সঠিক। অপশনে কোনটা আছে দেখো, এটা আছে, তাহলে উত্তর হবে এই 2টা, সিডি। বুঝলা? এটা থাকলেও কিন্তু ঘাবড়ানো যাবে না। আর এটার গুণফলের মানই কত জানো? 96,500, অ্যাপ্রক্সিমেট 96,500 কুলম্ব। 96,500 কুলম্ব। বুঝলা? তো 1 ফ্যারাড কত? 96,500 কুলম্ব, অথবা এই অংশটা। ক্লিয়ার কি? 12 উত্তরে গাধাগুলা 96,500টি ইলেকট্রনের চার্জ, এটা কেমনি দিছে গাধা? ওর নাম কি? বেকুব গাধার সাদেকা আক্তার। হেই বেকুব, 96,500 কুলম্ব, 96,500 কুলম্ব, নট ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ বললে এটা 1 ফ্যারাড মানে কি? 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 মোল মানে কত? 6.02 ইন্টু 10⁻23 টি ইলেকট্রনের চার্জ। আর ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻−19। এই সাদেকা আক্তার বুঝছো কেন চান্স হচ্ছে না এতদিন? এই যে এইসব জিনিস ভুল করার কারণে। এখানে কিন্তু টি চার্জ, নট কুলম্ব। কুলম্ব থাকলে উত্তর হইতো, কুলম্ব দেয়া নাই। বুঝছেন কি আপনি? একটু জানাবেন, হ্যাঁ? আর যারা হচ্ছে কমেন্ট করতে পারো না, তারা এটা পারো না, আমি বুঝছি। ওকে। 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড, সরি কপার ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করলে কত ফ্যারাড তড়িৎ লাগবে? দেখো, কপার ক্লোরাইড, তাই তো? এখান থেকে এটা কি চার্জ আছে? কপার 2+ আছে, বুঝা যাচ্ছে? কপার 2+ থেকে কি করতে হবে? কপার আয়ন তৈরি করতে হবে। মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি তৈরি করবে? কপার আয়ন তৈরি করবে, মানে কপারের চার্জ 0 হয়ে যাবে, তাই তো? কপার, তাহলে কয়টা ইলেকট্রন? 2 মোল ইলেকট্রন, মানে 2 ফ্যারাড। কত ফ্যারাড লাগবে? 2 ফ্যারাড। তাহলে 1 মোল কপারের জন্য কত ফ্যারাড লাগবে? 2 ফ্যারাড লাগবে। শেষ। এগুলো প্রশ্ন হইল? বাচ্চা কাচ্চাদের প্রশ্ন। এই একটাও বেকুব। হ্যাঁ ঠিক আছে, 2 ফ্যারাড সি। এরা সি আনসার। 12 সি, 13 কি? 13 হচ্ছে বি। ওকে, 13 বি। পরে আসেন, গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে 1 ফ্যারাড তড়িৎ চালনা করলে কত গ্রাম ক্যালসিয়াম জমা হবে? একদম ইজি জিনিস। ক্যালসিয়াম দেখো, ক্যালসিয়াম কি চার্জ? 2 চার্জ। 1 মোল ক্যালসিয়ামকে যদি জমা করতে চাও কতটুকু লাগবে বলো? 2 ফ্যারাড ইলেকট্রিসিটি লাগবে, হ্যাঁ? 2 ফ্যারাড চার্জ লাগবে। এখন 2 ফ্যারাড, এখানে জানতে চাইছে কত? 1 ফ্যারাড দিয়ে কটটুক করা যাবে, তাহলে 2 ফ্যারাড দিয়ে আমি কপারের কটটুক করতে পারি, সরি ক্যালসিয়ামের 1 মোল, 1 মোল করতে পারি। 1 মোল মানে কত গ্রাম ক্যালসিয়ামের? 40 গ্রাম। তাহলে 40 গ্রাম করতে আমার কতটুকু লাগে? 2 ফ্যারাড লাগে। আমার 1 ফ্যারাড দিয়ে কতটুকু করতে পারবো সেটা জানতে চাইছে। হাফ কত? 20 গ্রাম। শেষ। কত গ্রাম? 20 গ্রাম। শেষ। এটা কোনো প্রশ্ন? চোখে দেখা মাত্র উত্তর হয়ে যাবে। 40 মানে ক্যালসিয়ামের 40 গ্রাম 1 মোল, 1 মোলের জন্য 2 ফ্যারাড, তাহলে অর্ধেক মোলের জন্য কত? হাফ। বুঝলেন? 14 বুঝছেন?
শেষ। পরে আসেন, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাড তড়িৎ চালনার কারণে ক্যাথোডে কত গ্রাম জমা হবে? দেখো সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে সোডিয়াম হবে। তাহলে 1 মোল সোডিয়ামের জন্য কত ফ্যারাড বিদ্যুৎ লাগে, চার্জ লাগে 1 ফ্যারাড, তাই তো? 1 মোল মানে কত গ্রাম? 23 গ্রাম। 23 গ্রাম। তাহলে 1 ফ্যারাড দিয়ে কতটুকু করা যাবে? 23 গ্রাম করা যাবে। শেষ। 23 গ্রাম। বুঝছেন? এগুলাই আসবে গুচ্ছে, আর এগুলাই পারবেন না তখন। তাহলে এই পার্টের ম্যাথগুলো আপনাদের পারা লাগবে, হ্যাঁ, পরীক্ষা আসলে প্রপারলি আনসার করা লাগবে। পরে আসেন, এই প্রশ্নটা দেখেন, সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণে যদি আপনি 2.5 এম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে আদর্শ তাপমাত্রা চাপে 60 মিলি ml হাইড্রোজেন গ্যাস উৎপাদন। একটু ম্যাথটা একটু ট্রিকি আছে, হ্যাঁ, কি কি দেয়া আছে জানতে চাই। দেখো, আদর্শ তাপমাত্রা চাপ মানে কি? এসটিপি। এটা মানে কি? এসটিপি। এসটিপি হয়ে গেল। ভি দেয়া আছে, ভি কত দেয়া আছে বলো তো? ভি দেয়া আছে 600 ml দেয়া আছে। ওকে, তোমার কি দেয়া আছে? তারপরে টি দেয়া আছে, আসলে আই দেয়া আছে, আই দেয়া আছে কত? 2.5 এম্পিয়ার। তোমাকে টি বের করতে বলছে, টি ইকুয়ালস টু হোয়াট? আমরা একটা সূত্র শিখছিলাম, তোমাদের মনে আছে? সূত্রটা একটু দেখাই। এই যে সূত্র শিখছিলাম, এই যে ভি অফ এসটিপি, পাইছো? ভি অফ এসটিপির সাথে কার সম্পর্কে দেখাবো আমি? এই যে আইটি বাই এফ, এটা সম্পর্কে দেখাবো। আইটি বাই এফ। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা কি এরকম লিখতে পারি? ম্যাথটা কই গেল? এই যে এখানে আসো, আমরা কি এরকম লিখতে পারি? N is equal to V of STP divided by 22.4 লিটার is equal to IT divided by EF। হয়ে গেল, শেষ। এখন আমি IT এর মান বের করবো, আমি এটুকু নিয়ে কাজ করবো, এটুকু নিয়ে কাজ করব। এটুকু নিয়ে যদি কাজ করি, দেখো টি এর মান কি হবে? আচ্ছা, একটু সরাসরি টি এর মান বের করি। টি ইকুয়ালস টু কি হবে বলো তো? ভি অফ এসটিপি ইন্টু ইএফ ডিভাইডেড বাই 22.4 ইন্টু আই। এই তো ঘটনা। মানে এই সূত্র থেকে আমি টি এর মান বের করতেছি। তাহলে তুমি লক্ষ্য করো ভাইয়া, এখানে ভি অফ এসটিপি কত দেয়া আছে? 600 ml। ml রাখা যাবে না, মিলিলিটারে নিতে হবে, মানে 10⁻³ ml থেকে লিটারে নিয়ে যেতে হবে, কারণ নিচে কি আমার লিটার 22.4 লিটার, নিচে আছে কত? 22.4 লিটার ইনটু, তারপরে ই এর মান কত আছে? ই এর মান কত? কয়টা ইলেকট্রন ট্রান্সফার? যেহেতু সালফিউরিক অ্যাসিড, মানে সালফেট কত? 2, দুইটা ইলেকট্রনের ট্রান্সফার। এফ কত? 96,500, 96,500। ওকে, ইনটু আই এর মান কত দেওয়া আছে? 2.5। শেষ। এর আগে জাস্ট সিম্পলিফিকেশন করলে যে আসবে তা, বুঝছো? মানগুলো একটু ক্রিটিক্যাল দেয়, এটা অনেক আগের একটা প্রশ্ন। তোমাদের যদি রিসেন্ট প্রশ্ন দিত, মান এমন দিত ইজিলি তোমরা ম্যাথ করে সলভ করতে পারো। চলো আমরা একটু সলভ করার ট্রাই করি, হ্যাঁ। একটু দেখো কিভাবে আমরা কাটাকাটি করতে পারি। তুমি দেখো, আমি যদি এটাকে কাটি, 0.6 হবে। হ্যালো হ্যালো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে আমি 0.6 শুধু 6 রাখতে চাচ্ছি, দশমিকের পর এক ঘর, দশমিকের এক ঘর, তাহলে এটা কত হয়ে যাবে? 244 হয়ে যাবে। হইলো। এখন দেখো আর কিভাবে কাটা যায়। এখানে 2.52 আছে, তুমি যদি 6 দিয়ে এটাকে কাটো,
কাটা যায় তো, কাটো না। কত আসবে? 318 424 হবে, 318 থাকতেছে কত? 22 হইতে 4 44, তাই না? 6 7 42, 7 মানে 37 দশমিক সামথিং, ধরো 37 ধরলাম, ওকে থাকলো। পরে দেখো তুমি যদি এখানে 25 বানাইতে চাও, তা উপরে 10 দিয়ে গুণ দিতে হবে, দিয়ে দাও, তাহলে এটা 25 হয়ে গেল, 25 হয়ে গেল। এখন 25 দিয়ে যদি এটাকে কাটো, কত আসবে? কাটো, 4 25 100, মানে 4 থেকে কম, 3.9 এর কাছাকাছি, 3.9 এর কাছাকাছি, মানে কত? 3 9, তারপর শূন্য কয়টা? 1 2 3 হইলো। পরে কাটো, 37 দিয়ে এটাকে কাটো, ধরো এটা 37 37 1000 এর কাছাকাছি, 1000 থেকে বেশি, 2000 থেকে বেশি, তা 2000 থেকে বেশি সেকেন্ড আসবে, তার কাছাকাছি যে কোনো একটা মিনিট আসবে, বুঝলো? এরকম ভাবে তোমাদের করতে হবে। তবে এই মানটা কখনো এরকম আসবে না, তোমাদের সিম্পল মান দেবে যেন ইজিলি কাটাকাটি করতে পারো। এটা যখন এর ম্যাথ, তখন ক্যালকুলেটর ছিল ভার্সিটিতে, এটা 13 14 আগের ম্যাথ। হ্যাঁ, ওকে, পরে আসো। আমি তোমাদেরকে জাস্ট এটা ধরাইতে চাইছি, এই ম্যাথটা দেয়ার রিজন কি জানো? গুছোতে এটা আসে না নরমালি। দেয়ার রিজন হচ্ছে তুমি যেন এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, ভি এস টিপি 22.4 ইকুয়ালস টু আইটি বাই এফ, এই ফর্মুলাটা যেন ধরতে পারো, শুধু এই ফর্মুলাটা যেন জাস্ট ধরতে পারো। দেখো নিচের কোনটি তড়িৎদ্বারের জারণ প্রক্রিয়া বোঝায়? দেখো তোমাদের ডায়াগ্রাম গুলো মনে আছে? ধরো জারণ মানে কি? ইলেকট্রনের ত্যাগ, মানে জিঙ্ক আছে, জিঙ্ক থেকে কি তৈরি হবে? জিঙ্ক 2+ তৈরি হবে। তাহলে কি ঘটতে হয়েছে? ইলেকট্রনের ত্যাগ করা লাগছে, তাহলে এটাকে জারণ বিক্রিয়া। তো এটা কিভাবে লিখতে হয়? জিঙ্ক ছিল, জিঙ্ক 2+ তৈরি হয়েছে, এটা জারণ বোঝায়। অন দা আদার হ্যান্ড দেখো কপার, কপার 2+, সে যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে? কপার হবে। তাহলে এটা কিভাবে দেখাইতে হয়? কপার 2+ ছিল, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে। তাহলে জারণ বোঝায় কোনটা? দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, এটা জারণ। আর বাকি তিনটাই দেখো বিজারণ দেয়া আছে, বাকি তিনটায় বিজারণ দেয়া আছে। আশা করি বুঝছেন। পরে আসেন, তড়িৎ রাসায়নিক কোষে এনোডে কি বিক্রিয়া ঘটে? একটু আগে দেখা আসছি জারণ বিক্রিয়া, এনোডে জারণ আর ক্যাথোডে কি ঘটে? বিজারণ বিক্রিয়া ঘটে, তাই না? হইলো। পরে আসো, কোনটি প্রথমে বিজারিত হবে? এগুলার মধ্যে প্রথমে কে বিজারিত হবে? কে চার্জ মুক্ত হবে? কথাটা কি? প্রশ্নটা এরকম হইতে পারে, কে বিজারিত হবে অথবা কে চার্জ মুক্ত হবে, কে আগে চার্জ মুক্ত হবে, চার্জ মুক্ত হবে। কথাটা ঘুরে আসতে পারে। বিজারিত হবে মানেই কি এখানে কে আগে চার্জ মুক্ত হবে, বুঝতে পেরেছো? কে আগে চার্জ মুক্ত হবে। তাইলে আমরা মনে আছে সারণী শিখছিলাম, চার্জ মুক্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু উল্টা ছিল, চার্জ মুক্ত হওয়ার ক্ষেত্রে সারণীটা কি ছিল? উল্টা ছিল। কই গেল সারণী? এই যে, কে আগে চার্জ মুক্ত হবে? যারা নিচে আছে, যারা নিচে আছে তার আগে চার্জ মুক্ত হবে, বুঝছো? তাহলে সবার আগে চার্জ মুক্ত হবে গোল্ড, পরে প্লাটিনাম, পরে সিলভার, তারপর মার্কারি, কপার, এভাবে। তো চার্জ মুক্তর জন্য কিন্তু উল্টা হয়ে যাবে। তাহলে এটা কিসের জন্য? চার্জ মুক্তের জন্য। এই এই উল্টা ডিরেকশনটা কিসের জন্য? চার্জ মুক্ত, চার্জ মুক্তের জন্য, মুক্তের জন্য। দেখছো এই একই জার থেকে কতগুলো প্রশ্ন পাইলা। তাহলে আমার উত্তর কি হবে? কে আগে চার্জ মুক্ত হবে? এখানে কে কে ছিল? জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, মনে আছে? লিখবা কানা, মজিদ, এলে, মনি। দেখো মজিদ বাদ, মনি যেন বাদ, কার ফিরে কাঁদে, ফিরে বাদ, কুনি শোনা পাবে, হাই কুলাঙ্গার, এই যে কুলাঙ্গার, কপার। তো সবার আগে চার্জ মুক্ত হবে কে? কপার। সবার আগে চার্জ মুক্ত হবে কে? কপার হবে চার্জ মুক্ত। তাহলে এটা কিন্তু তার ব্যতিক্রম, উল্টা। বুঝছো? বুঝছো কি জানাবা? আশা করি বুঝছেন। পরে আসো, একক কপার মানে একটি কপার দণ্ড 1 মোলার কপার সালফেট দ্রবণের এবং আয়রন দণ্ড 2 মোল কপার সালফেট দ্রবণে তড়িৎ গঠন করা হলে ক্যাথোডে। আচ্ছা দেখো কে কি হিসাবে কাজ করবে। দেখো ঘটনাটা কি ঘটছে জানো? ধরো এটা একটা পাত্র, এখানে কপার সালফেটের দ্রবণ আছে 1 মোলার, কপার সালফেট, কপার 2+ আর সালফেট আছে SO4 2- দ্রবণ আছে। এটার মধ্যে একটা তড়িৎদ্বার ডুবানো হয়েছে। কিসের তড়িৎদ্বার? কপারের তড়িৎদ্বার, বুঝলা? এখানে আরেকটা পাত্র, এখানে একটা তড়িৎদ্বার আছে, এখানে আছে কিসের? ফেরাস সালফেট Fe2+ আর হচ্ছে SO4 2-, এটা আছে। এখানে একটা আয়রনের দ্বন্দ্ব ডুবানো আছে। এই দুইটাকে তার দিয়ে যোগ করা হইলো, একটা বাল্ব দিলে একটা যোগ করে দেওয়া হইলো। বলছে
ক্যাথোড কে হবে, এনোড কে হবে। হ্যাঁ, ওকে, প্রথমে জানতে চাইছে ক্যাথোড কে হবে, পরে জানতে চাইছে এনোড কে হবে। এখন তোমাদের মনে আছে ওই সিরিজ, যে উপরে সে এনোড হবে, তাহলে এখানে আয়রন আছে, কপার আছে, আয়রন কি উপরে, তো আয়রন কি হবে, এনোড হবে, তাহলে আয়রনটা আমার কি হবে, এনোড, এনোড, আর কপারটা কি হবে, ক্যাথোড, ক্যাথোড। ক্লিয়ার? তাহলে আয়রন কি হবে আমার, ক্যাথোড জানতে চাইছে, ক্যাথোড হবে কপার, আয়রন হবে এনোড। বুঝলো? একদম বাচ্চা কাচ্চার পড়া, কিন্তু একদম বাচ্চা কাচ্চার পড়া, বুঝছো? হইলো, পরে আসো। এবার আসো যে এই সমীকরণগুলা, ই নট সেলের সমীকরণগুলো একটু পড়াশোনা করে আসি। আমরা ই নট সেলের সমীকরণগুলো কি পড়ছিলাম মনে আছে? ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট এনোড, এনোডের অক্সিডেশন ই নট ক্যাথোড, ক্যাথোডের রিডাকশন। যদি আমি এনোডের অক্সিডেশন ক্যাথোডের রিডাকশনের মাঝে পজিটিভ সাইন, ওকে। আর যদি বইয়ে কিন্তু 3টা ফর্মুলা আছে, সরাসরি ফর্মুলা দিয়ে প্রশ্ন হতে পারে, এটা হচ্ছে একটা মনে রাখবা, একটা মনে রাখলে সবগুলা পারা যাবে। এখন আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি যদি এটাকে সেম রাখি, ই নট এনওডি রাখি, এনোডের অক্সিডেশনই রাখলাম, কিন্তু আমি এখানে ক্যাথোডের রিডাকশন করে, আচ্ছা আমি কি করে দিতে যাচ্ছি, ক্যাথোডের আমি অক্সিডেশন করে দিতে চাচ্ছি, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। কারণ কি, অক্সিডেশন থাকলে যেই মান তার রিডাকশন করলে তার মাইনাস মান হয়ে যায়, মানে নেগেটিভ হয়ে যায়। ওকে, এটা হইতে পারে। আবার দেখো, এটাকে সেম রাখলাম, এটাকে ফিক্স রাখলাম, এখানে কি ছিল, ই নট ক্যাথোডের রিডাকশন, এটা সেম থাকলো। ওকে, এটাই পজিটিভ সেম থাকলো, কিন্তু এটাকে ঘুরাই দিতে যাচ্ছে, এখানে কি ছিল, ই নট এনোড, এনোডের আমি রিডাকশন নিতে যাচ্ছি, অক্সিডেশন নিয়ে রিডাকশন নিতে যাচ্ছি, রিডাকশন, তাহলে আগে কি দিতে হবে, মাইনাস সাইন দিতে হবে, তাই না, মাইনাস সাইন দিতে হবে। তার মানে এটা আগে লিখতে পারি, এটা আগে পরে লিখতে পারি, এভাবে কোশ্চেনগুলো ঘুরাই থাকতে পারে অপশনে, একটু যাচাই করে নিবা। তো আমরা একটা শিখবো, এই একটা দিয়ে আমরা কি করে ফেলবো, ম্যাথগুলো করে ফেলবো। চলো এবার ম্যাথে যাই। হ্যাঁ, তাহলে এখানে কি দেয়া আছে, জিঙ্ক দেয়া আছে, আর হচ্ছে জিঙ্ক সালফেটের মধ্যে দেয়া আছে, তাই তো, জিঙ্ক, হে সহজ জিনিস। দেখো জিঙ্ক 2+, ই নট জিঙ্ক 2+ দেয়া আছে, এটার মান কত, -0.76 ভোল্ট, এটাই তো উত্তর হবে, তাই না? এই যে এটা উত্তর, এর আর কোনো কিছু তো নাই, এটাই তো প্রমাণ তড়িৎদ্বার বিভব। ওকে, পরে আসো, ড্যানিয়েল কোষে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কোনটা, ড্যানিয়েল কোষে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় জিঙ্ক এবং কপার, জিঙ্ক এবং কপার ড্যানিয়েল কোষে, তাই না? ওকে, এটা 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 মজার আছে, দেখো ক্লোরিন থেকে ক্লোরাইড হচ্ছে, দেখো এখানে ক্লোরিন ছিল, Cl2 ছিল, দুইটা ইলেকট্রন কি করছে গ্রহণ করছে, গ্রহণ করে ক্লোরাইড হচ্ছে, তাই তো, এটা একটা বিক্রিয়া। আর ওইদিকে আয়রন 2+ ছিল, Fe2+ ছিল, সে কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হয়েছে, Fe3+ হয়েছে। তাহলে এটা জারণ বিক্রিয়া, ওইটা কি বিজারণ বিক্রিয়া। তাহলে এটাকে যদি সমতাকরণ করতে চাও, এখানে এটার সাথে 2 করতে হবে, এখানে 2 দ্বারা গুণ দিতে হবে, 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আলটিমেটলি কি কি থাকতেছে, এই ইলেকট্রন ইলেকট্রন শেষ, থাকতেছে 2 Fe2+ প্লাস Cl2, বিক্রিয়া করে কি তৈরি করতেছে, 2 Fe3+ প্লাস 2 Cl-, এটা এটা কইছে দেখো তো, 2 Fe3+ Fe2+, 2 Fe2+, এই যে এটা পাইছো, এই যে ক্লিয়ার কি? এখানে একটু ভুল আছে, এই অপশনে ভুল আছে একটু, দাঁড়া, সবকিছু ঠিক আছে, এখানে এটা হবে 2Cl- হবে, হয়ে গেল, আর এখানে হবে Cl, ক্লোরিন গ্যাস হবে, এটা অপশনে ভুল আসছে, অপশন ভুল আসছে, অপশন ভুল আসছে। হ্যাঁ, উত্তরটা হবে এটা, এখানে যেটা লিখছে উত্তর হবে এটা।
ওকে, উত্তর এটা হবে। ওকে, পরে আসো। আচ্ছা, এটা আবার একই একই জিনিস, কোনটা হবে সেটা জানতে যাচ্ছে। এখানে দেখো কি হচ্ছে, আয়রন ছিল, Fe ছিল, Fe2+ হয়েছে, মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে Fe2+ হয়েছে, হইলো। ওখানে আছে ব্রোমিন, তাই তো, Br- ছিল, Br- কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, ব্রোমিন তৈরি করবে, তাই তো। কাটাকাটি করো, এটা এটা শেষ, তাহলে কি হবে, Fe+2Br- বিক্রিয়া করে Fe2+ Br2, এই তো ঘটনা। কই আছে এটা দেখো তো, Fe+Br2-, এই যে Fe+, এই যে এটা বি, বুঝলেন? উত্তর হবে এটা, উত্তর হবে এটা। 24-এর এ দাগাইছে কেরা গাধারা, 24-এর 1n হবে, 24-এর 1n হবে, এ হবে না। দেখো এর আগের কোশ্চেনটা আমাদের একটু ভুল হয়েছিল, চলো এই প্রশ্ন একটু সলভ ঠিক করি, একটু ঠিক করে লক্ষ্য করো, একটু ভুল হয়েছে আমাদের, প্লাস মাইনাসের ভুল হয়েছে। দেখো কি এখানে কি ছিল, Cl- ছিল, কয়টা, দুইটা, সে কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, করে কি হবে, Cl2 হবে, তাই তো, Cl2 হবে। আর এখানে কি ছিল, Fe3+2+ ছিল, Fe2+, সে কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কি করবে, Fe3+ হবে, Fe3+, সমতার জন্য 2 দিতে হবে, 2 দিতে হবে। এখন যদি কাটাকাটি করে এটা এটা শেষ, তাহলে কি কি থাকতেছে, 2Fe3+ প্লাস 2Cl- 2Fe3+ প্লাস Cl2, এটা বুঝলা, এই যে উত্তর হচ্ছে এটা। একটু ভুল হয়েছিল আমাদের, একটু ভুল হয়েছিল, বুঝছো। এখন দেখো, না হলে তো দুইটা নেগেটিভ, নেগেটিভ তো কাটা যাবে না, নেগেটিভ পজিটিভ বানাইতে হবে। তাহলে আয়রন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করছে, তাই ব্রোমিন তো গ্রহণ করতে হবে, মানে আগে ব্রোমাইডটা লিখতে হবে, আগে ব্রোমাইডটা লিখতে হবে, বুঝলা। একটু ভাইরা বলো বুঝছো কিনা, একটু ভুল হয়েছিল আমার। তো এখানে পজিটিভ নেগেটিভ বানাইতে হবে, না তো এই যে কাটাকাটি যে করতেছি ইলেকট্রন, কাটাকাটি কি যাবে, এটা তো নেগেটিভের হইতে হবে, এটা পজিটিভের হইতে হবে, যে কোনো একটা পজিটিভ একটা নেগেটিভ হওয়া লাগবে কাটাকাটির জন্য। আশা করি বুঝছো। এবার পরে আসো, এটা অপশন কি দিল, এটা এরকম হবে জিনিস, দাগটা হবে এরকম, দেখো Fe3+ থেকে Fe2+ হয়েছে, হ্যাঁ, এরকম হবে দাগটা। ওকে, বিভবগুলোর মান দেয়া আছে, তাহলে বিক্রিয়া দেয়া আছে, E0 সেলের মান জানতে চাইছে, তাই তো। দেখো এই বিক্রিয়া, এখানে টিন আছে আর আয়রন আছে, টিন এবং আয়রনের মধ্যে কে এনোড হবে কে ক্যাথোড হবে সেটা বুঝতে হবে। টিন এবং আয়রনের মধ্যে কে এনোড কে ক্যাথোড মনে আছে, দেখো আমি তোমাদেরকে মনে যদি করাইতে চাই, কি পড়ছিলাম মনে আছে তোমাদের, লিখবা কানা, মজিদ এলে মনি যেন কার ফিরে কাঁদে, মজিদ এলে মনি যেন, কুনি সোনা, সোনা তো অনেক এসপি অনেক পরে আসছিল, তাই না। তো আয়রন হচ্ছে আমার এনোড হবে, এনোডের কি ঘটবে, জারণ ঘটবে। তাহলে আমার E0 সেলের মান জানতে চাইছে, E0 সেল, সেলের সূত্র কি ছিল, E0 এনোড, এনোডের হচ্ছে অক্সিডেশন, প্লাস E0 ক্যাথোড, ক্যাথোডের হচ্ছে রিডাকশন, ক্যাথোডের হচ্ছে রিডাকশন, হয়ে গেল। এখন যদি তুমি মানগুলো বসাও, তোমার এনোডের অক্সিডেশন লাগবে, এখানে আয়রন 3+ থেকে 2+, এটাকে অক্সিডেশন নাকি রিডাকশন মান দেয়া আছে, রিডাকশন, আমার অক্সিডেশনটা লাগবে। তাহলে আমার আয়রনের কি লাগবে, Fe2+ থেকে Fe3+, এটা লাগবে প্লাস, আর ওইদিকে কি লাগবে, রিডাকশন, মানে 2+ থেকে আসেন, ওটা ঠিক আছে, Sn2+ থেকে Sn, ঠিক আছে, এই মানটা লাগবে। এটা তো এটা দেশের ব্যতিক্রম হয়ে যাবে, উল্টাই যাবে, উল্টাই কি হয়ে যাবে, মাইনাসে 0.77 হয়ে যাবে, -0.77 প্লাস এটার মান কত দেয়া আছে, -0.14 ভোল্ট। ক্লিয়ার। আমাদের তো কোশ্চেন টাইপিং ভুল হইছে, নিশ্চয় এটার আগে পজিটিভের আসবে না, এটা নেগেটিভের আসবে, এটা নেগেটিভ থাকবে,
আর না হয় এটা ঘুরেই থাকবে, হয়তো যে কোনো একটা জায়গায় ভুল হয়েছে, আর এটা পজিটিভ থাকবে। ওকে, ভুল হয়েছে আমাদের, টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে এটা পজিটিভের, এটাও পজিটিভের, আলটিমেটলি যোগ করলে কত আসবে দেখো তো, 4 7 কত, 11 1, হাতে আছে 1 2 2 7 9 পয়েন্ট, আছে কি পয়েন্ট 0.91, এই যে 0.91 শেষ। এটা উত্তর, টাইপিং মিস্টেক হয়েছে, আর কোনো কিছু না। ওকে, পরে আসো। কপার এবং জিঙ্কের প্রমাণ বিজারণ বিভবের মান দেয়া আছে, এটা কপার জিঙ্কের চেয়ে শক্তিশালী জারক, কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে কপার অধক্ষিপ্ত হবে, জিঙ্ক এনোডে হিসেবে কাজ করবে। দেখো কপার এবং জিঙ্কের মধ্যে কোন কি কি কুলাঙ্গার হাজে, কপার কি উপরে না, না জিঙ্ক উপরে, তাহলে জিঙ্ক এনোড, জিঙ্ক এনোড, তাহলে এটা সঠিক, 3 নাম্বার সঠিক আমার। ওকে, 3 নাম্বার সঠিক। তবে কপার জিঙ্কের চেয়ে শক্তিশালী জারক, কপার জিঙ্কের থেকে শক্তিশালী জারক, ঠিক আছে, ওইটা ঠিক আছে, 2ও সঠিক, 1ও সঠিক, 3 কি সঠিক কিনা, 2 সঠিক কিনা দেখি। কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে কপার অধক্ষিপ্ত হবে। দেখো কপার সালফেট মানে কপার 2+ ছিল, এটার সাথে যদি, আচ্ছা একদম বিক্রিয়াটা দেখাই তোমাদেরকে, কপার সালফেট প্লাস জিঙ্ক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, জিঙ্ক সালফেট হয়ে যাবে প্লাস কপার, তাহলে কপার অধক্ষিপ্ত হবে, তাহলে 1 2 3 সঠিক, 1 2 3 সঠিক, শেষ, বুঝলা, হইলো। পরে আসো, 27 ডিগ্রি 27 ডিগ্রি তাপমাত্রায় ক্যালসিয়াম দ্বারা নির্মিত তড়িৎদ্বার প্রমাণ বিজারণ মান কত? এই মুখস্থ টাইপ প্রশ্ন, এটা কোনো কঠিন কোনো প্রশ্ন না। ক্যালসিয়ামের বিজারণ বিভবের মান কত, সরাসরি ওই চার্ট থেকে আসছে, এরকম প্রশ্ন আসবে না, এত মুখস্থ টাইপ আসবে না, মেডিকেলে আসে এরকম প্রশ্ন। ওকে, এটা আমারও জানা নাই, তোমরা একটু কষ্ট করে দেখে নিবা এটা কত হয়। আচ্ছা, কোষে ইএমএফ কোনটির উপর নির্ভর করে না? দেখো তড়িৎদ্বারের প্রকৃতি, দ্রবণের তাপমাত্রা, দ্রবণের আয়নের ঘনমাত্রা নাকি দ্রবণ চাপ, কার উপর নির্ভর করে না? ইএমএফ এর মানটা কার উপর নির্ভর করে না? ইএমএফ এর সূত্র কি পড়ছো বলো? ইএমএফ এর সূত্রটা কি পড়ছো, মনে আছে? দ্রবণের তাপমাত্রার উপর নির্ভর করবে, ঘনমাত্রার উপর নির্ভর করবে, চাপের উপর নির্ভর করবে, একমাত্র হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতির উপর নির্ভর করবে না ইএমএফ এর মান। ওকে, পরে দেখো একটা জিনিস দেয়া আছে, নিচের কোন আয়নের ঘনমাত্রা সেল বিভবের বেশি, আচ্ছা দেখো কি করলে সেল বিভবের মানটা বেশি হবে সেটা জানতে চাইছে। দেখো আমরা সেল বিভবের মানের সূত্র কি পড়ছিলাম, মনে আছে? ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস লগ 2.303 RT divided by NF minus 2.303 RT divided by NF log N of product divided by N of reactant, বিক্রিয়ক বাই উৎপাদ বাই বিক্রিয়ক ছিল, তাই না? এখন ঘটনা হচ্ছে n মানে কি, মূল সংখ্যা, এখানে ঘনমাত্রা হইতে পারে। আচ্ছা, এই বিক্রিয়াটা তুমি লক্ষ্য করো, এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, আয়রন থেকে আয়রন 2+ হচ্ছে, আয়রন 3+ হচ্ছে, 3+ থেকে 2+ হচ্ছে। এখানে জারককে বিজারককে সেটা জানতে হবে। কি পড়ছিলাম, লিখবা কানা মজিদ এলে মনি যেন, কারণ জিঙ্ক উপরে, মজিদ আয়রন অনেক নিচে, তাহলে জিঙ্ক হচ্ছে এনোড হিসেবে কাজ করবে, মানে জিঙ্ক 2 ইলেকট্রন ত্যাগ করবে, করে জিঙ্ক 2+ হবে, সরি জিঙ্ক 2+ হবে, হ্যাঁ। আর আয়রন কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, মানে Fe3+ ছিল, সেই ইলেকট্রন গ্রহণ করবে একটা করে, Fe2+ হবে, ক্লিয়ার, এরকম হবে। তাহলে সমতা করার জন্য 2 দিতে হচ্ছে, 2 দিতে হচ্ছে, 2 দিতে হচ্ছে। এখন যদি কাটাকাটি করো, এটা এটা শেষ, তাহলে কি কি থাকতেছে, জিঙ্ক প্লাস 2Fe3+ বিক্রিয়া করে জিঙ্ক 2+ প্লাস 2Fe2+, এটা থাকতেছে। তাহলে এখানে আমার আয়রন হচ্ছে কি, আয়রন হচ্ছে বিক্রিয়ক, উৎপাদকে জিঙ্ক, তাহলে উৎপাদ কোন দিকে, ওপরে, জিঙ্ক কোন দিকে থাকে, আয়রন থাকবে নিচে, তাই না?
তাহলে এই মানটা কখন বৃদ্ধি পাবে জানতে চাইছে, কখন বৃদ্ধি পাবে? যখন টোটাল এই মানটা ছোট হয়ে যাবে, কারণ মাইনাস করতে হবে। এই মানটা কখন ছোট হবে? যখন রিঅ্যাকট্যান্ট কি হবে, কম হবে, রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা কম হবে, তাই না? তাহলে রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা কখন কম হবে দেখো তো। রিঅ্যাকট্যান্টকে এখানে Fe2+ এর ঘনমাত্রা কম হইতে হবে, সরি Fe3+ এর ঘনমাত্রা, এই যে Fe3+ এর ঘনমাত্রা কত 1.1 যদি হয়, এর চেয়ে বিভবের মান বেশি হবে, তাহলে Fe3+ এর ঘনমাত্রা কম হইতে হবে, 1.1 হইতে হবে। বুঝলা? এই যে শেষ। তুমি দেখো যখন এই যে এখানে মানটা দিলে কি হবে, আমি যে সূত্রটার মধ্যে মানটা বসাই, আমার জিনিসটা কি হবে, আলটিমেটলি হবে এইটুকু তো সেম থাকবে, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল। ই নট সেল তো বের করবো, ই নট সেলের মান বের করবো, এটা থেকে মাইনাস করে দিতে হবে। আমরা এটা কখন বেশি হবে সেটা জানতে চাইছি, এটা কখন বেশি হবে, এটাকে মাইনাস করতেছি কি 2.303 আর টি ডিভাইডেড বাই এনএফ লগ, উপরে কে, উপরে হচ্ছে জিঙ্ক, জিঙ্ক আয়নের কনসেন্ট্রেশন, আর নিচে কে, নিচে হচ্ছে আয়রন Fe3+ এর কনসেন্ট্রেশন হোল টু দি পাওয়ার 2। এখন এটার মান কখন বেশি হবে, এটা কখন বেশি হবে, যখন এই পুরাটার মান কম হবে, কারণ এটা থেকে বিয়োগ হয়ে যাবে। এই পুরাটার মান কখন কম হবে, যখন নিচেরটা বা হর কি হবে, বেশি হবে। হর বেশি হলে তো পুরাটার মান কম হবে, তাহলে আলটিমেটলি এটা এটা যত বেশি হবে তত ওইটার মান কম হবে, তত কম হইলে কি হবে, ই সেলের মানটা বৃদ্ধি পেয়ে যাবে। এই একটা প্রশ্ন খুবই ট্রিকি, একটু আশা করি বুঝছো। তোমরা যদি বুঝো আমাকে একটু জানাইতে পারো যে জি ভাইয়া এটা বুঝছি। একই প্রশ্ন দুইবার আসছে, বুঝছো কিনা আমাকে জানাও। তাহলে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে। তড়িৎ রসায়ন থেকে মোটামুটি আর বাইরে আর কিছু আসে না। এটা বুঝছো কিনা একটু বলো, ভাইয়েরা একটু জানাবা বুঝছো কিনা। যদি না জানাও তাহলে আর কি করব, বলো বুঝছো কিনা। ক্লিয়ার? তাহলে সকলেই ভালো থাকো, ঈদের আনন্দ করো, ঈদ ভালো করে কাটাও, তবে পড়াশোনার মধ্যে থাকবা। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে হচ্ছে আমি শেষ করে দিয়ে দিচ্ছি ক্লাসটা। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।